দর্শক, আজ আপনাদের সামনে আমি প্রাপন্তী চক্রবর্তী হাজির হয়েছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ফিউচার টেকনোলজি নিয়ে। এই অনুষ্ঠানে আমরা একসাথে ভ্রমণ করব প্রযুক্তির অজানা পথে, আবিষ্কার করব নতুন নতুন উদ্ভাবন এবং জানব কিভাবে এই প্রযুক্তিগুলো আমাদের জীবনকে বদলে দিচ্ছে এবং ভবিষ্যতেও বদলে দেবে। আমরা সবাই জানি প্রযুক্তি ক্রমাগত পরিবর্তন হচ্ছে, প্রতিদিনই নতুন নতুন আবিষ্কার হচ্ছে যা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যাচ্ছে। মাত্র কয়েক দশক আগে যা অসম্ভব বলে মনে হতো তা আজ আমাদের হাতের মুঠোয়। এই সবই আজ সহজ হয়েছে প্রযুক্তির কল্যাণে, যা আজ আমাদের জীবনের অংশ। আজকের পৃথিবীতে তথ্যই শক্তি, আর সে তথ্যের ঘর হলো ডেটা সেন্টার। কিন্তু কোটি কোটি সার্ভারের এই অবকাঠামো প্রতিদিন গলিয়ে দিচ্ছে বিপুল পরিমাণ শক্তি ও সৃষ্টি করছে কার্বন নির্গমন। এই চ্যালেঞ্জ মোকাবেলায় শুরু হয়েছে নতুন বিপ্লব, সবুজ ডেটা সেন্টার। আসুন জেনে নেই এই সম্পর্কে। সবুজ ডেটা সেন্টার, ডিজিটাল শক্তির টেকসই বিপ্লব। প্রতিদিন আপনি যে ভিডিও দেখছেন, যে ইমেইল পাঠাচ্ছেন কিংবা যে ক্লাউডে ছবি রাখছেন, সবই চলছে অদৃশ্য এক শক্তিতে, ডেটা সেন্টার। কিন্তু আপনি কি জানেন, বিশ্বের ডেটা সেন্টারগুলো মিলিয়ে যত বিদ্যুৎ খরচ করে তা কিছু দেশের পুরো জ্বালানি ব্যবস্থার চেয়েও বেশি। এই বিপুল শক্তি ব্যবহারের মাঝেই এখন শুরু হয়েছে এক নতুন দৌড়, সবুজ ডেটা সেন্টারের। আজ ফিউচার টেকনোলজিতে আমরা জানব সেই টেকসই শক্তির ভবিষ্যতের গল্প। ডেটা সেন্টার কিভাবে কাজ করে? ডেটা সেন্টার হলো ডিজিটাল যুগের বিদ্যুৎ কেন্দ্র। এখানে সার্ভারগুলো থাকে অবিরাম চালু, যেগুলো ওয়েবসাইট, ভিডিও, ক্লাউড অ্যাপ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেটের প্রতিটি সেবা চালায়। একটি সাধারণ ডেটা সেন্টারে থাকে তিনটি প্রধান ইউনিট: আইটি, ইনফ্রাস্ট্রাকচার, কুলিং সিস্টেম, পাওয়ার ম্যানেজমেন্ট ও ব্যাকআপ। ডেটা যত বাড়ছে ততই বাড়ছে সার্ভারের তাপ ও বিদ্যুৎ চাহিদা। এই চ্যালেঞ্জই তৈরি করছে সবুজ ডেটা সেন্টারের প্রয়োজনীয়তা। সবুজ ডেটা সেন্টার। সবুজ ডেটা সেন্টার মানে এমন এক অবকাঠামো যা পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার করে, বিদ্যুৎ অপচয় কমায় এবং কার্বন নিঃসরণ হ্রাস করে। এর মূল লক্ষ্য মোর কম্পিউটিং, লেস কার্বন। এখানে নবায়নযোগ্য শক্তি যেমন সৌর, বায়ু ও জলবিদ্যুৎ ব্যবহৃত হয় সার্ভার চালাতে। এছাড়া তাপ পুনর্ব্যবহার, তরল শীতলীকরণ ও এআই নির্ভর কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে শক্তি সাশ্রয় করা হয়। সবুজ ডেটা সেন্টারের কাজের প্রক্রিয়া। সবুজ ডেটা সেন্টারে প্রযুক্তিগত পরিবর্তন শুরু হয় PUE, পাওয়ার ইউজেস ইফেক্টিভনেস দিয়ে। এটি মাপে মোট শক্তি খরচের কত অংশ বাস্তবে সার্ভার কাজে লাগে। আধুনিক ডেটা সেন্টারের PUE এখন 1.1 পর্যন্ত নামানো সম্ভব। এখানে পুরনো সেন্টারে ছিল 2.5 বা তার বেশি। এখন ব্যবহৃত হচ্ছে AI পাওয়ার্ড কুলিং সিস্টেম, যেখানে সেন্সর ডেটা বিশ্লেষণ করে তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে। গুগল তাদের ডেটা সেন্টারে এই সিস্টেম ব্যবহার করে শক্তি খরচ কমিয়েছে 40% পর্যন্ত। আরও এক বিপ্লব এসেছে লিকুইড ইমার্শন কুলিংয়ে, যেখানে সার্ভার সম্পূর্ণ নিমজ্জিত থাকে এক বিশেষ নন কন্ডাক্টিভ তরলে, যা তাপ শোষণ করে দ্রুত ঠান্ডা হয়। বিশ্বজুড়ে সবুজ উদ্যোগ। ডেটা সেন্টারের বিদ্যুৎ খরচ বিশ্বের মোট শক্তি ব্যবহারের প্রায় 2 থেকে 3%। তাই বিশ্বজুড়ে চলছে এক সবুজ বিপ্লব। গুগল, মাইক্রোসফট ও অ্যামাজন
3টি কোম্পানি 2030 সালের মধ্যে তাদের সমস্ত ডেটা সেন্টারকে সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তিতে রূপান্তরের ঘোষণা দিয়েছে। সুইডেন এর ডেটা সেন্টারগুলোর অতিরিক্ত তাপ ব্যবহার হচ্ছে শহরের হিটিং সিস্টেমে। ফিনল্যান্ডে ফেসবুক ডেটা সেন্টার চলছে 100% বায়ু শক্তিতে। সিঙ্গাপুর ও জাপান স্মার্ট কুলিং ও সমুদ্র জল ব্যবহার করে শক্তি সাশ্রয় করছে। চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা। সবুজ ডেটা সেন্টারের পথে একাধিক বড় বাধা বিদ্যমান। প্রাথমিক উচ্চ ব্যয়, নবায়নযোগ্য শক্তি এবং লিকুইড কুলিং ব্যবস্থার প্রাথমিক খরচ অত্যন্ত বেশি। এটি অনেক উন্নয়নশীল দেশের জন্য একটি প্রধান আর্থিক বাধা। কুলিংয়ের সমস্যা, বিশেষত উষ্ণ অঞ্চলে। বাংলাদেশ ও ভারতের মতো গরম আবহাওয়ার দেশগুলোতে ডেটা সেন্টার শীতল রাখার জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়। সৌরশক্তির ব্যবহার সম্ভব হলেও সার্ভারের তাপমাত্রা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা একটি বড় চ্যালেঞ্জ। ইলেকট্রিক বর্জ্য ই-ওয়েস্ট। ডেটা সেন্টারগুলোতে ঘন ঘন সার্ভার আপগ্রেডের কারণে প্রতি বছর লাখ লাখ টন ই বর্জ্য তৈরি হচ্ছে। এই বাতিল হার্ডওয়্যার সঠিকভাবে পুনর্ব্যবহার করা না গেলে তা পরিবেশের উপর গুরুতর চাপ সৃষ্টি করবে। নিরাপত্তা বনাম শক্তি সাশ্রয়। ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে এনক্রিপশন ও ব্যাকআপ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় শক্তি ব্যবহারের সাথে শক্তি সাশ্রয়ের ভারসাম্য বজায় রাখা একটি কঠিন কাজ। সম্ভাবনার নতুন দিগন্ত। ভবিষ্যতের ডেটা সেন্টার হবে বুদ্ধিমত্তাপূর্ণ, স্বয়ংক্রিয় এবং সম্পূর্ণ পরিবেশ বান্ধব। এজ ডাটা সেন্টার্স ছোট আকারের স্থানীয় সার্ভার ইউনিট শক্তি সাশ্রয়ে বড় ভূমিকা রাখবে। এগুলো শহরভিত্তিক কাজের জন্য কম শক্তি ব্যবহার করে দ্রুত ডাটা সেবা দেবে। হাইড্রোজেন পাওয়ার্ড ডাটা সেন্টার্স এখন গবেষণাধীন, যেখানে জ্বালানি হিসেবে ব্যবহার হবে হাইড্রোজেন ফুয়েল সেল, যা কার্বন মুক্ত এবং কার্যকর। এছাড়া নতুন উপকরণ যেমন গ্রাফেন বেসড প্রসেসর্স ও অপটিক্যাল ফাইবার কুলিং সিস্টেম ভবিষ্যতে শক্তি ব্যবহারে 50% পর্যন্ত দক্ষতা বাড়াতে পারে। ডেটাকে নতুন তেল হিসেবে দেখলে ডেটা সেন্টারগুলো হলো সেই শক্তির শোধনাগার। তবে ভবিষ্যতের এই শক্তিকে অবশ্যই টেকসই, পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব হতে হবে। তাই সবুজ ডেটা সেন্টার কেবল একটি প্রযুক্তিগত অগ্রগতি নয়, এটি মানব জাতির জন্য একটি অপরিহার্য অঙ্গীকার। যে পৃথিবী ডিজিটাল হচ্ছে, তাকে একই সঙ্গে প্রকৃতির প্রতি মনোযোগী হতে হবে। কোটি সাধারণ পণ্য তৈরির পর তা গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য অনেক ধাপে যেতে হয়। একে বলে সাপ্লাই চেইন। প্রযুক্তির ব্যবহার এই পুরো প্রক্রিয়াকে আরও কার্যকর, দ্রুত ও নিরাপদ করে তুলেছে। আসুন জেনে নেই সরবরাহের ধারাবাহিকতায় প্রযুক্তির ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি আজ আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রবেশ করেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই অগ্রগতি কি মানবিকতাকে উন্নত করবে নাকি তার অস্তিত্বের উপর ঝুঁকি সৃষ্টি করবে? কৃত্রিম বুদ্ধিমত্তা হল সেই প্রযুক্তি যা মেশিনকে মানুষের মতো চিন্তা করতে, শেখার ক্ষমতা অর্জন করতে এবং সমস্যার সমাধান করতে সক্ষম করে। এটি আমাদের চারপাশে অ্যাপ্লিকেশন, রোবট এবং অ্যালগোরিদম আকারে বিদ্যমান। আপনার ফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা স্বয়ংক্রিয়ভাবে স্বচালিত গাড়ি, এগুলোই কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু জনপ্রিয় উদাহরণ। স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লব ঘটাচ্ছে। রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা, এমনকি সার্জারি, এআই চিকিৎসকদের দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। উদাহরণস্বরূপ, আইবিএম ওয়াটসন ক্যান্সারের মতো জটিল রোগ নির্ণয়ে সহায়তা করে। শিক্ষাক্ষেত্রে এআই ব্যক্তি পছন্দ অনুযায়ী শেখার অভিজ্ঞতা তৈরি করছে।
এটি প্রতিটি শিক্ষার্থীর দুর্বল দিক চিহ্নিত করে তাদের উন্নতিতে সাহায্য করছে। উদাহরণস্বরূপ, ডাওলিঙ্গো অ্যাপ এআই ব্যবহার করে ভাষা শেখার প্রক্রিয়া সহজ করেছে। পরিবেশ সংরক্ষণেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ড্রোন এবং এআই অ্যালগোরিদম বন উজাড় রোধ এবং জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণে ব্যবহৃত হচ্ছে। অধিকতর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে বেশ কিছু চ্যালেঞ্জ ও ঝুঁকি তৈরি হয়েছে। এর কারণে অনেক পেশায় পরিবর্তন আসছে। রোবট এবং অটোমেশন মানুষের কাজের জায়গা দখল করছে। এর ফলে কিছু পেশা হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এআই প্রযুক্তি ব্যবহার করে প্রচুর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই ডেটা সুরক্ষিত না থাকলে ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে পড়তে পারে। একই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে অনেক নৈতিক প্রশ্ন তৈরি হচ্ছে। উদাহরণস্বরূপ, একটি স্বচালিত গাড়ি দুর্ঘটনার সময় কার জীবন বাঁচাবে, যাত্রীর নাকি পথচারীর? ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সঙ্গে সহযোগিতায় কাজ করবে। এটি মানবজাতির সক্ষমতা বাড়াবে এবং নতুন নতুন সম্ভাবনার সৃষ্টি করবে বলে আশা করা যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা একসময় সুপার ইন্টেলিজেন্সের রূপ নেবে। এটি হতে পারে মানবজাতির সর্বশ্রেষ্ঠ আবিষ্কার। তবে তা ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানবিকতার সম্পর্ক জটিল হলেও সম্ভাবনাময়। সঠিক দিক নির্দেশনা এবং নৈতিক ব্যবহারের মাধ্যমে এটি হতে পারে মানবজাতির উন্নয়নের হাতিয়ার। তবে সতর্কতা অবলম্বন করে আমাদের নিশ্চিত করতে হবে প্রযুক্তি যেন মানবিকতাকে ছাড়িয়ে না যায়। প্রযুক্তির দুনিয়ায় প্রতিদিনই আসছে নতুন নতুন চমক। বরাবরের মতো শেষ অংশে চলুন জেনে নেই এই সপ্তাহের সেরা প্রযুক্তি উদ্ভাবন ও খবরগুলো। সপ্তাহের সেরা প্রযুক্তি ও খবর। 2025 সালটি প্রযুক্তির জন্য একটি বৈপ্লবিক বছর ছিল। আমরা দেখছি একের পর এক চমক। গত কদিনে সিলিকন ভ্যালি থেকে শুরু করে স্টারবেস সবখানি নতুনের জয়গান। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের প্রযুক্তি বিশ্বের শিরোনামগুলো। ওপেন এআই এর নতুন চমক জিপিটি 5.2। ডিসেম্বরের 11 তারিখে ওপেন এআই তাদের ফ্ল্যাগশিপ মডেলের নতুন সংস্করণ জিপিটি 5.2 উন্মোচন করেছে। গত মাসে রিলিজ হওয়া 5.1 এর চেয়ে এটি আরও বেশি শক্তিশালী। ওপেন এআই এর প্রকাশিত সিস্টেম কার্ড অনুযায়ী এই নতুন মডেলটি বিজ্ঞান ও গণিতের জটিল সমস্যা সমাধানে আগের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। জিপিটি 5.2 এর মূল বিশেষত্ব হল এর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিজনিং বা উন্নত বৈজ্ঞানিক যুক্তি ক্ষমতা। এটি এখন গবেষকদের সঙ্গে মিলে নতুন বৈজ্ঞানিক থিওরি জেনারেট করতে এবং ল্যাবরেটরির ডাটা বিশ্লেষণ করতে সক্ষম। বিশেষ করে বায়োটেকনোলজি এবং ফিজিক্সের সিমুলেশনে এটি মানুষের সমকক্ষ পারফরম্যান্স দেখাচ্ছে। এছাড়াও এই মডেলে মেমোরি ম্যানেজমেন্ট আরও উন্নত করা হয়েছে, ফলে এটি দীর্ঘ কথোপকথনের একদম শুরুর রেফারেন্সগুলো নিখুঁতভাবে মনে রাখতে পারে। ডেভেলপারদের জন্য এর এপিআই খরচও কমিয়ে আনা হয়েছে, যা এআই অ্যাপ্লিকেশন তৈরিতে নতুন গতি আনবে বলে ধারণা করা হচ্ছে। সোরা, অ্যান্ড্রয়েড ও ডিজনির পার্টনারশিপ। ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য 12 ডিসেম্বর ছিল একটি ঐতিহাসিক দিন। ওপেন এআই অবশেষে তাদের টেক্সট টু ভিডিও জেনারেটর সোরা এর অ্যান্ড্রয়েড ভার্সন রিলিজ করেছে। এর ফলে এখন হাই অ্যান্ড পিসি ছাড়াই সরাসরি স্মার্টফোন থেকে সিনেম্যাটিক মানের ভিডিও তৈরি করা যাবে। সবচেয়ে বড় খবর হলো একই দিনে ওয়াল্ট ডিজনি কোম্পানি এবং ওপেন এআই একটি ল্যান্ডমার্ক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে ডিজনি তাদের বিখ্যাত চরিত্রগুলোকে সোরার মাধ্যমে অ্যানিমেটেড করার জন্য একটি বিশেষ লাইসেন্সড ভার্সন ব্যবহার করবে। সাধারণ ব্যবহারকারীদের জন্য
সোরা অ্যাপে বিশেষ কিছু এডিটিং টুল যুক্ত করা হয়েছে, যা আগে শুধুমাত্র পেশাদার ভিডিও এডিটিং সফটওয়্যারে পাওয়া যেত। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভিডিও তৈরির এই সহজলভ্যতা ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্য এক বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিল। স্পেসএক্স, স্টারবেস সিটি এবং মঙ্গলের গেটওয়ে। মহাকাশ প্রযুক্তি সংস্থা স্পেসএক্স তাদের টেক্সাসের বোকা চিকা সাইটটিকে আনুষ্ঠানিকভাবে স্টারবেস সিটি হিসেবে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার ঘোষণা দিয়েছে। 11 ডিসেম্বর প্রকাশিত এক রিপোর্টে জানা যায়, স্টারবেস এখন শুধুমাত্র একটি লঞ্চ প্যাড নয়, বরং এটি মঙ্গলে যাওয়ার জন্য পৃথিবীর প্রধান গেটওয়ে বা প্রবেশদ্বার হিসেবে কাজ করছে। গত সপ্তাহে স্টারশিপের সাম্প্রতিক স্টেট ফ্লাইটের সাফল্যের পর স্পেসএক্স ঘোষণা করেছে যে তারা 2026 সালের শুরুতেই মঙ্গলের উদ্দেশ্যে তাদের প্রথম কার্গো মিশন পাঠানোর জন্য প্রস্তুত। স্টারবেস সিটিতে এখন রকেটের পুনর্ব্যবহারযোগ্যতা বা র্যাপিড রিইউজেবিলিটি নিশ্চিত করার জন্য বিশাল আকারের মেকানিজলা টাওয়ারগুলোর আপগ্রেড চলছে। ইলন মাস্ক জানিয়েছেন, এই নতুন আপগ্রেডগুলো স্টারশিপকে মাত্র 1 ঘন্টার মধ্যে পুনরায় উৎক্ষেপণের জন্য তৈরি করতে পারবে, যা মহাকাশ ভ্রমণের খরচ অবিশ্বাস্যভাবে কমিয়ে আনবে। গুগলের অ্যান্ড্রয়েড এক্সআর ও জেমিনি ইকোসিস্টেম। ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়ালিটির জগতে অ্যাপল ভিশন প্রোর সাথে পাল্লা দিতে গুগল অবশেষে তাদের অ্যান্ড্রয়েড এক্সআর প্ল্যাটফর্মের পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশ করেছে। গত 13 ডিসেম্বর গুগল ঘোষণা করে যে স্যামসাংয়ের যৌথভাবে তৈরি তাদের নতুন হেডসেটটি সরাসরি এই অপারেটিং সিস্টেমে চলবে। অ্যান্ড্রয়েড এক্সআর এর মূল শক্তি হল এর সাথে জেমিনি 3 এর গভীর ইন্টিগ্রেশন। ব্যবহারকারীরা এখন চোখের ইশারা এবং ভয়েস কমান্ডের মাধ্যমে জেমিনিকে দিয়ে রিয়েল টাইমে তাদের আশেপাশের দৃশ্য বিশ্লেষণ করাতে পারবেন। ডেভেলপারদের জন্য গুগল নতুন টুলস রিলিজ করেছে, যা দিয়ে সহজেই সাধারণ অ্যান্ড্রয়েড অ্যাপকে 3D স্পেস বা এক্সআর মোডে কনভার্ট করা যাবে। এটি মেটাভার্স বা স্পেশিয়াল কম্পিউটিং এর জগতে গুগলের একটি বড় প্রত্যাবর্তন। প্রিয় দর্শক, ফিউচার টেকনোলজি আজ এই পর্যন্তই রইল। আগামী পর্বে আবারও নতুন কিছু তথ্য নিয়ে আমরা হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন। বিটিভির সাথে যুক্ত থাকতে আপনারা মোবাইলের অ্যাপ স্টোর কিংবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন বাংলাদেশ টেলিভিশন অ্যাপটি। আপনারা যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুকের সাথে facebook.com/বাংলাদেশ টেলিভিশন। যুক্ত থাকতে পারেন ইউটিউবে youtube.com/বাংলাদেশ টেলিভিশন। এতক্ষণ সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে।